সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। আগের দিন একটি ভিডিওতে কে বাঁচায় গল্পের প্রথম পার্ট আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পার্টটি আলোচনা করে দেব, খুব সহজভাবে বুঝিয়ে দেব, চলো দেখে নাও। আগের দিন আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত। দেখো, মৃত্যুঞ্জয় এবং তার টুনুর মা, আমার আর টুনুর মার একবেলার ভাত বিলেরি। এই যে মৃত্যুঞ্জয় এবং টুনুর মা এই যে অনাহারে পড়ে থাকা মানুষজনের জন্য কি করছে, তার আর এবং মৃত্যুঞ্জয়ের এবং টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিচ্ছে। এরপরে পেজ আমরা দেখব কি আছে। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনই থতমত করছে। এই যে নিখিল বন্ধু মৃত্যুঞ্জয়ের কথা শুনে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষের জ্বর হলে, ধরো এক সপ্তাহ একটানা জ্বর হলে তার মানুষের চেহারার যে পরিবর্তন হয়, নিখিল মৃত্যুঞ্জয়ের চেহারার পরিবর্তন ঠিক তেমনই হয়েছে। ভেতরে সে ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই, ভেতরে সে পুড়ছে। এই যে মৃত্যুঞ্জয় অনাহারে মানুষজনের মৃত্যু দেখে ভেতরে এই বিষয়টা তাকে পুড়ে ছাই করে দিচ্ছিল। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। এই যে টুনুর মা, মৃত্যুঞ্জয়ের স্ত্রী, টুনুর মার চেহারার অবস্থা এমনিতে ভালো নয়, তার উপর যদি একবেলা খায়, একবেলা খেলে সে কতদিন বাঁচবে? 15-20 দিন টিকতে পারবে। এই কথাটি কে বলছে? নিখিল বলছে। আর একবেলা খেয়ে টুনুর মা কতদিন বাঁচতে পারবে? 15-20 দিন। তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো, মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁপিয়ে উঠল, আমি কি করব? কত বলছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবে না। মন্তব্য শুনে, এই যে বউয়ের সম্বন্ধে এরকম কথা শুনে মৃত্যুঞ্জয় নিজের স্ত্রীর সম্বন্ধে নিখিলের কাছে, বন্ধু নিখিলের কাছে এরকম কথা শুনে কি বলছে? ঝাঁপিয়ে উঠল, বলছে আমি কি করব? আমার করার কিছু নেই। আমি কত বলেছি, কত বুঝিয়েছি, আমি টুনুর মাকে অনেক বলে বুঝিয়েছি তুমি খাও, কিন্তু টুনুর মা খাবে না, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবে না। এ অন্যায়, অত্যাচার নয়? মরে তো মরবে না খেয়ে। এ অন্যায়, অত্যাচার নয়? কোন বিষয়টি অন্যায় এবং অত্যাচার নয়? এই লাইন তুলে তোমাদের 2024-এ প্রশ্ন এসেছে, ছোট প্রশ্ন। এ অন্যায় নয়, অত্যাচার নয়? কোন বিষয়টা অন্যায়, অত্যাচার নয়? এই যে মৃত্যুঞ্জয় না খেলে টুনুর মাও খাবে না, এই বিষয়টা হলো অন্যায়, অত্যাচার। মরে তো মরবে না খেয়ে। নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে বলবে, এই কথাটা মনে মনে ভাবছিল যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোনভাবে? এই যে নিজে না খেয়ে অন্যকে খাবার দেওয়া, নিজের খাবারটা, এভাবে মৃত্যুঞ্জয় কতজনকে খাবার দিতে পারবে? 1জন, 10জনকে, তার বেশি তো পারবে না। দেশে তো এই যে 1জন বা 10জন মানুষ নয়, অনেক মানুষজন রয়েছে অনাহারী। তাই নিখিল ভাবছে যে বন্ধুকে এই কথাটাও বুঝিয়ে বলবে, মনে মনে ভাবছে। এই লাইনটা তুলে তোমাদের বড় প্রশ্ন হয় 5 নম্বরে। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। সে যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো। যে রিলিফ ওয়ার্ক চলছে বা যে সেবা চলছে, সেটা কি? একজন না খেয়ে আরেকজনকে খাওয়ানো। মৃত্যুঞ্জয় নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াচ্ছে। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা আর সান্ত্বনা। নিখিল ভাবছে, এই যে এতে যে রিলিফ ওয়ার্ক করা হচ্ছে, এতে কি করা হচ্ছে? চোখের সামনে যে মরছে তাকে খাবার দিয়ে যারা দূরে মরছে তাদেরকে তাদের বাঁচানোর চেষ্টা করার, কাছে যারা মরছে তাদের বাঁচানোর চেষ্টা করা, চোখের আড়ালে যারা মরছে। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। এই যে নিখিল এসব কথা মনে মনে ভাবছিল, বন্ধুকে বলবে, বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কিন্তু নিখিল এসব কথা বন্ধুকে আর বলতে পারল না। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। নিখিল বলল যে, নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে বলছে ভুরি ভোজনটা মানে যখন দেশের অবস্থা খারাপ, সকল মানুষজন না খেয়ে আছে, তখন পেট ভরে খাওয়া বা ভুরি ভোজন, পেট ভরে খাওয়াটা কি অন্যায়? কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। এই যে নিখিলও এরকম, দেশের এরকম অবস্থায় নিখিলও যতটা সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছে। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নিখিল বলছে যে
দেশে যদি সমস্ত লোক মরে যায় তবুও আমার যতটুকু খাদ্যের প্রয়োজন, যতটুকু না খেলে আমি বাঁচব না, ততটুকু যদি সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে তাহলে সেই খাদ্যটা আমি খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খেয়ে মারা বড় পাপ। এই যে এটা হলো নিখিলের ভাবনা। এই যে এই গল্পের মধ্যে দেখবে নিখিল এবং মৃত্যুঞ্জয় দুজন বন্ধু হলেও দুজনের চিন্তা ভাবনার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। নিখিল হলো বাস্তববাদী আর মৃত্যুঞ্জয় হলো অনেকটা সমাজ দরদি, মানব দরদি। ওটা পাশবিক স্বার্থপরতা। এই যে এই কথাটা কে বললো? মৃত্যুঞ্জয় তার বন্ধুকে বলছে ওটা পাশবিক স্বার্থপরতা, ওটা নিজেকে বাঁচানোর জন্য করা হচ্ছে। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো। এখানে দেখো অখাদ্য গ্রুয়েল মানে তরল জাতীয় খাদ্য, যেটা খাওয়া যায় না, তরল জাতীয় খাদ্য বা ভাতের ফ্যান হবে। অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গোদামেই থাক। এই যে 31টা তালা, অন্য কোথায় ছিল? 31টা তালা লাগানো গোদামেই। এই লাইনটা তুলেও তোমাদের এবার ছোট প্রশ্ন এসেছে। কি বলছে? অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। এই যে মানুষ যদি, যেই মানুষগুলো না খেয়ে মরছে তারাও যদি স্বার্থপর হতো, তারা কি করত? চুরি করে হলেও 31টা তালা লাগানো গুদামে খাদ্য থাকলেও তারা কি করতে পারতো যে সেই অন্নটা চুরি করে খেতে পারত। তুই বদ্ধ পাগল নিখিল, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। তারপর যত দিন যাচ্ছে তত যেন মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো। এই যে ফুটপাতে অনাহারের মৃত্যুর ভাবনাটা মৃত্যুঞ্জয়কে ভিতরে ভিতরে খেয়ে ফেলতে লাগলো। মৃত্যুঞ্জয় কি করছে? তার কাজে আর মন বসছে না, অফিসে দেরি করে যাচ্ছে, বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরে আদি অন্ত ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাথে যারা পড়ে থাকে অনেক রাত্রে, দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয়ের তাদের লক্ষ্য করে। মানে মৃত্যুঞ্জয়ের এখন কাজটা কি? মৃত্যুঞ্জয়ের এখন একমাত্র কাজ, যারা ফুটপাথে পড়ে আছে, গাছের তলায় বসে থাকে, তাদের মৃত্যুঞ্জয় তাদের আশেপাশে ঘুরতে থাকে। এবং এই যে ফুটপাথে দুর্ভিক্ষের সময় ফুটপাথে ভিখিরি মানুষ যারা রয়েছে তারা কি করে? ফুটপাথে বসে থাকে এবং রাস্তাঘাটের দোকানগুলো বন্ধ হওয়ার পরে একটা ভালো আশ্রয়ের আশা করে। এবং ভোর 4টে পর্যন্ত তারা কি করে? লঙ্গরখানায় খাদ্যের বা খাবারের লাইন দিয়ে থাকে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে। এই যে মৃত্যুঞ্জয় কি দেখছে? পাড়ায় পাড়ায় খুঁজে বেরোচ্ছে যে কোথায় কয়টা লঙ্গরখানা রয়েছে এবং কত মানুষ সেখানে লঙ্গরখানায় খাদ্যের জন্য লাইন দিয়ে রয়েছে। প্রথম সে এই সব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। মৃত্যুঞ্জয় এই যে প্রথম ফুটপাতে যেই মানুষগুলো অনাহারে না খেয়ে পড়ে আছে তাদের সঙ্গে যে কয়জনের সঙ্গে পারা সম্ভব সে তাদের সঙ্গে গল্প করত বা আলাপ করত। সকলেই এক কথাই বলে। এই যে এই লাইনটা তুলেও তোমাদের এবার প্রশ্ন হয়েছে 2024-এ, সকলে এক কথাই বলে। সকলের কথাটা কি? সকলে কোন কথা বলে? এই যে দুর্ভিক্ষ পীড়িত, অনাহার পীড়িত মানুষজন, সকলের কথা কি একই রকম। ভাষা ও বলার ভঙ্গিও পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। এই যে সকলে একই কথা বলে, সকলে কোন কথা বলে? সেই ভাগ্যের কথা, সেই দুঃখের কাহিনী। তারা এই যে দুর্ভিক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে দুর্ভিক্ষ হলো 1943 সালে, তারা এই দুর্ভিক্ষের জন্য তারা কাকে দায়ী করছে? এই সাধারণ মানুষ, দুর্ভিক্ষ পীড়িত মানুষ, তারা নিজেদের ভাগ্যকে দায়ী করছে। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মনে মেনে নিয়েছে। এই যে কোথা থেকে হঠাৎ করে দুর্ভিক্ষ আসলো, তাদের জীবন ছন্ন ছাড়া হয়ে গেল, তারা এটা বুঝতেও পারেনি কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।
মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এই লাইনটা তুলে তোমাদের বড় প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। এই যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই যে যেই বাড়ির অভিভাবক মৃত্যুঞ্জয় কি করছে, পাগলের মতো ফুটপাতের মানুষজনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই বাড়ির অবস্থা তো শোচনীয় হবার কথাই। এদিকে টুনুর মা বিছানা নিয়েছে, টুনুর মা একবেলা করে খেয়ে খেয়ে তার শরীর খারাপ হয়ে গেছে, সে বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দিচ্ছে। টুনুমা কী করছে, বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুঞ্জয় কোথায় আছে সেই খোঁজ নেওয়ার জন্য বাড়ির অন্যান্য সদস্যদের বারবার তাগিদ দিচ্ছে বা তাড়া দিচ্ছে, আদেশ দিচ্ছে। কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে, টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। এই যে যেই মানুষজনকে বা যাকে টুনুর মা মৃত্যুঞ্জয়ের খোঁজে বাইরে পাঠালো, সে হয়তো একটু বাইরে ঘুরে এসে বলছে যে নিখিল একটু পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলো অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। এই যে কার ছেলে মেয়েগুলো অনাহারে অবহেলায় ক্ষুধার জ্বালায় কাঁদছে? মৃত্যুঞ্জয় এবং টুনুরমার ছেলেগুলো। মৃত্যুঞ্জয় এদিকে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং টুনুরমা কি বিছানা নিয়েছে, তাই তাদেরকে দেখার মতো, তাদের খাওয়া দাওয়া যত্ন নেওয়ার মতো কেউ ছিল না, তাই বাচ্চাগুলো কি অনাহারে অবহেলায় ক্ষুধার জ্বালায় কান্না করছে। নিখিলকে বারবার আসতে হয়। এই যে নিখিলকে বারবার কোথায় আসতে হয়? নিখিলকে বারবার আসতে হয়, নিখিলকে বারবার মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায়। টুনুর মা কাকে সকাতর অনুরোধ জানায়? নিখিলকে। কি অনুরোধ? সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। এই যে মৃত্যুঞ্জয়ের একমাত্র বন্ধু হলো নিখিল, তাই টুনুর মা তার কাছে আবদার করছে যে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের একটু খেয়াল রাখে। নিখিল বলে, আপনি যদি অসুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। নিখিল টুনুর মাকে বলছে, আপনি যদি নিজে সুস্থ হয়ে ঘরটা সামলান, বাড়ির মানুষজনদের সামলান, তাহলে আমি যতক্ষণ পারবো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করব। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। দেখো টুনুর মা কী বলছে এখানে, টুনুর মা বলছে যে আমি যদি বিছানা থেকে উঠতে পারতাম তাহলে আমি ওর সঙ্গে ঘুরতাম, মানে আমিও মৃত্যুঞ্জয়ের সঙ্গে এই যে ফুটপাথের মানুষজনদের খোঁজ খবর নিয়ে ঘুরতাম। দেখো এখানে টুনুর মা চরিত্রটাও অনেকটা দেখবে এই যে মৃত্যুঞ্জয় তার স্বামীর সহধর্মিণী, স্বামী যেই পথে চলেছে সেও সেই পথে চলতে চায়। ঘুরতেন? নিখিল প্রশ্ন করছে, ঘুরতেন? নিশ্চয়, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। দেখো কি বলছে, নিশ্চয়ই ওর সঙ্গে থেকে আমিও অনেকটা ওর মতো। এই যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে টুনুর মা বা মৃত্যুঞ্জয়ের স্ত্রী অনেকটা মৃত্যুঞ্জয়ের মতো হয়ে গেছে। ও এই যে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, টুনুর মা ভাবছে আমিও হয়তো ধীরে ধীরে পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলোর কথা, আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিল। এই যে টুনুর মা নিজের ছেলে মেয়েদের কথা ভাবার আর টুনুর মার সময় নেই। টুনুর মা নিজের ছেলে মেয়ের কথা ভাবতে পারছে না। তাই যে মা নিজের ছেলে মেয়ের কথা ভাবতে পারে না, তাকে তো পাগলের সঙ্গে তুলনা করাই ঠিক, সে অনেকটা পাগল। এই যে মৃত্যুঞ্জয় যেমন পাগল হয়ে যাচ্ছে, টুনুর মাও ঠিক ফুটপাথের মানুষগুলোর কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছে। তাই তার ছেলে মেয়েকে নিয়ে ভাবার সময় আর নেই, কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলোর কথা। মৃত্যুঞ্জয়ের মতো টুনুর মারও কেবল খালি মনে পড়ে যে ওই যে ফুটপাথের মানুষজনের কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মৃত্যুঞ্জয় কী করেছিল, টুনুর মাকেও এই যে দুর্ভিক্ষ পীড়িত মানুষজনকে নিজের চোখে দেখার জন্য 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিল। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না।
দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা কী বলছে, আচ্ছা কিছুই কি করা যায় না, এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে মৃত্যুঞ্জয়ে কোন ভাবনায় দিনের দিন পাগল হয়ে যাচ্ছে, এই যে দেশের মানুষজন অনাহারে না খেতে পেয়ে মরে যাচ্ছে, এদের জন্য কি এই যে আমরা দেশের মানুষজন কিছুই করতে পারি না? অন্যান্য মানুষজন যাদের ঘরে খাদ্য রয়েছে তারা কি কিছুই করতে পারে না? এই ভাবনাতে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। নিখিল এসব কথা শুনে নিখিলের মুখ অন্ধকার কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরা যায় স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয়ের অবস্থা এতটাই শোচনীয়, এতটাই সে পাগল হয়ে গেছে যে সে আর অফিসে যাচ্ছে না। আর নিখিল কি করেছে, নিখিল আর মৃত্যুঞ্জয় একই অফিসে চাকরি করে, তাই বন্ধুর হয়েছে, বন্ধুকে ছুটির ব্যবস্থা করে দিয়েছে এবং নিখিলও অনেকটা সময় মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটায়। আর মৃত্যুঞ্জয় ফুটপাথের কোন কোন জায়গাগুলোয় যায় সেই জায়গাগুলো নিখিলেরও জানা হয়ে গেছে। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না, আর অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। এই যে ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়, এই অংশটা তুলে তোমাদের প্রশ্ন হতে পারে, কোন বিষয়ে নিখিলকে ক্রমে ক্রমে হাল ছেড়ে দিতে হয়? মৃত্যুঞ্জয়কে বাড়ি ফিরানোর বিষয়ে, বা মৃত্যুঞ্জয়কে বোঝানোর বিষয়ে যে এভাবে আর দেশের লোককে বাঁচানো সম্ভব নয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। তারপর মৃত্যুঞ্জয়ের গা মানে এখানে শরীর, মৃত্যুঞ্জয়ের শরীর থেকে কি হয়, ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। এখানে তোমাদের ছোট প্রশ্ন হতে পারে, তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে কি অদৃশ্য হয়ে যায়? ধুলিমলিন সিল্কের জামা। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। এই যে মৃত্যুঞ্জয় ভাবত যে ফুটপাথে অনাহারে মানুষজন না খেতে পেয়ে মরে যাচ্ছে, তাদের জন্য কিছু করা যায় কি না, শেষে দেখা যাচ্ছে যে সেই মৃত্যুঞ্জয়ের পরিণতি ঠিক তাদের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সেই মৃত্যুঞ্জয় পাগল হয়ে ভিখারির মতো খিচুড়ি খাওয়ার জন্য হাতে মগ নিয়ে লঙ্গরখানার লাইনে দাঁড়িয়ে আছে। বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। দেখো শেষের লাইনটা, গা থেকে এইছি, কথাটি কে বলে? মৃত্যুঞ্জয় বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। মৃত্যুঞ্জয় বলছে যে আমি খেতে পাইনি, আমি গ্রাম থেকে এসেছি, আমাকে খেতে দাও। তোমাদের কে বাঁচে গল্পটি দ্বিতীয় পর্ব এখানে শেষ হচ্ছে। গল্পটি এখানেই শেষ করলাম। বাংলার প্রতিটি গল্প এবং তোমাদের কবিতা বিষয়ে খুব সহজভাবে গল্পগুলো বোঝার জন্য আমার ক্লাসগুলো অবশ্যই ফলো করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাদের এডুকেয়ার একাডেমি যারা পার্শ্ববর্তী স্থানে রয়েছে তারা অবশ্যই খুব শীঘ্রই আমাদের এখানে ভর্তি হয়ে যাবে। আমাদের ভর্তি চলছে এবং আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।